30 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে অর্কিড হচ্ছে তার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখানে তার জন্য অনেক জিনিসপত্র আনা হয়। অর্কিড সব জিনিসপত্র দেখতে থাকে, তার অনেক বেশি ভালো লাগছিল। এক পর্যায়ে হচ্ছে অর্কিডের মুকুটের পালা, কিন্তু সমস্যা হচ্ছে অর্কিড যেখান থেকে মুকুট তৈরি করবে সেখানে হচ্ছে এত অল্প সময়ের ভিতর মুকুট তৈরি করা সম্ভব না। অর্কিড এখানে সবাইকে বলে, তখন সেখানে জেলিও চলে আসে। সে বলে যে তার অরবিটাল হাউস, যেটা কিনা মুন ট্রাইবে ডংফাং তার জন্য তৈরি করে দিয়েছিল, সেখানে অর্কিড যে ফুল গাছগুলোকে লাগিয়েছিল সেই ফুল গাছগুলোতে অনেক ফুল এসছে। আর ডংফাং এর সঙ্গে তার যেদিন বিয়ে তার আগের দিনই ওখানে অনেক ফুল ফুটবে। সো সে ডিসাইড করে যে তার ওয়েডিং এ সে হচ্ছে সেই ফ্লাওয়ার গুলো দিয়ে মুকুট তৈরি করবে এবং সেটাই করবে। এখানে জেলি বলে যে তুমি মুন ট্রাইবের কুইন হতে যাচ্ছ, তো সামান্য ফ্লাওয়ারের মুকুট করবে? অর্কিড বলে যে আমার কাছে দামটা ম্যাটার করে না, আমার কাছে অনুভূতিটা ম্যাটার করে। এখানে কেন জানো জেলির মন অনেক বেশি খারাপ ছিল, জেলির ভালো লাগছিল না এবং সে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই অর্কিডও হচ্ছে জেলির সঙ্গে যায় এবং সে জেলিকে বলে তোমাকে এভাবে মন খারাপ দেখতে আমার ভালো লাগে না, তুমি সবসময় হাসবে, বলে তাকে হাসি হাসি ফেস দেয়। আমরা এদিকে দেখতে পাই একটু পরে হচ্ছে অর্কিড চলে আসে ডংফ্যাং এর কাছে। ডংফ্যাং এর কাছে এসে সে ডংফ্যাং এর জামার মাপ নিতে থাকে। এই সময় সে ডংফ্যাংকে বলে তুমি আগের থেকে অনেক বেশি শুকিয়ে গিয়েছো, আর তোমাকে এত চিন্তিত কেন লাগছে? ডংফ্যাং বলে যে মুন ট্রাইব এবং ফেরিল্যান্ডের ভেতর অনেক দ্রুত যুদ্ধ হতে চলেছে। তখন অর্কিড স্বাভাবিক বিহেভিয়ারই করছিল। এরপরে ডংফ্যাং বলে যে আমার মনে হয় তোমার সুইংটিয়াং এ ফিরে যাওয়া উচিত। এখানে অর্কিড হচ্ছে ডংফ্যাংকে জিজ্ঞেস করে যে মুন ট্রাইব এবং ফেরিল্যান্ডের যুদ্ধ হতে আর কয়দিন বাকি আছে? তখন ডংফ্যাং বলে 5 থেকে 6 দিন বাকি আছে। অর্কিড তখন বলে তাহলে আমাদের বিয়েটা আরো 2 দিন আগিয়ে নিয়ে এসো, আমরা 2 থেকে 3 দিনের ভেতর বিয়ে করে ফেলবো। আর আমাদের বিয়েতে বেশি কোনো মানুষকে ডাকবো না, তো আমি, তুমি, জেলি, শান আর এই মুন ট্রাইবের যেগুলো লোক তোমার ঘনিষ্ঠ তারা থাকলেই হবে। আর এত বড় করে আমার বিয়ে করার কোনো ইচ্ছাও নেই, আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই, আমি ডংফ্যাং কিংচ্যানের ওয়াইফ হতে চাই। এই কথা বলে সে ডংফ্যাংকে জড়িয়ে ধরে। আমরা এদিকে দেখতে পাই হচ্ছে অর্কিড ঘুমিয়ে পড়েছিল। তখন ডংফ্যাং অর্কিডকে রুমে নিয়ে যায় এবং তাকে শুইয়ে দেয়। এখানে অর্কিড হচ্ছে তার স্বপ্নে দেখে যে সে হেঁটে যাচ্ছে একটা অন্ধকার রাস্তার মাঝখান দিয়ে। তখন তার কাছে আসে চেরি লেডি এবং চেরি লেডি এসে অর্কিডকে বলে তোমাকে আমার অনেক কিছু বলার আছে, ওরা আমাকে বলতে দিচ্ছে না। কথা বলে সে বলে তোমার চলে যাওয়া মানে আমার ফিরে আসা, তুমি যতক্ষণ না যাবে ততক্ষণ আমি আসতে পারছি না। কথা বলতে বলতেই চেরি লেডি এখান থেকে গায়েব হয়ে যায়। এর পরবর্তী সিনেই আমরা ডংফ্যাংকে দেখতে পাই, সেও হচ্ছে চলে যায় তার ড্রিমের ভেতরে। ইভেল গড টাইসু হচ্ছে সম্মোহিত করে ফেলেছিল। এই টাইসু ডংফ্যাংকে বলছিল যে তার পাওয়ার কাজে লাগাতে, মানে টাইসুর হেল্প নিতে এই ফেরিল্যান্ড এবং মুন ট্রাইবের যুদ্ধে। এই টাইসুর যদি ডংফ্যাং হেল্প নাই তাহলে এর পরিবর্তে ডংফ্যাংকেও কিছু দিতে হবে। বা ডংফ্যাং কিছুতেই রাজি হয় না। ডংফ্যাং বলে যে আমি কোনো না কোনো রাস্তা বেরই করে নেবো। বা টাইসু বলে আমি জানি সত্যিটা কি, তুমি যদি এখন ফেরিল্যান্ডের সঙ্গে এই অবস্থায় যুদ্ধ করতে যাও, তোমার হেল্পারও ঠিক মতো কাজ করছে না, তুমি তো তাহলে হেরে যাবে। আমরা দেখতে পাই যে অর্কিড হচ্ছে ডংফ্যাং এর হাত ধরে বসেছিল এবং সে বলে তুমি কি কোনো বাজে স্বপ্ন দেখেছো? ডংফ্যাং বলে যে হ্যাঁ। এরপর অর্কিড বলে জানো আমিও না একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। ডংফ্যাং বলে কি স্বপ্ন? অর্কিড তখন বলে আমি দেখলাম চেরি লেডি আমার কাছে আসছে এবং আমাকে বলছে যে আমার জীবন চলে গেলেই নাকি সে তার জীবনে ফিরে আসতে পারবে। আমি না এই স্বপ্নের মানে কিছুই বুঝলাম না, কিন্তু ডংফ্যাং এই জিনিসটা বুঝতে পারে। ডংফ্যাং তখন বলে যে স্বপ্ন তো স্বপ্নই হয়, এটা নিয়ে এত চিন্তা করো না। অর্কিড বলে তুমি কি স্বপ্ন দেখেছো? ডংফ্যাং বলে কাছে এগিয়ে আসো বলছি। তখন ডংফ্যাং অর্কিডের মুখ ধরে বলে আমি দেখলাম যে তুমি একটা কিউট ক্যাটে পরিণত হয়ে গিয়েছো। আর এই কথা বলে দুইজন হাসাহাসি করতে থাকে। পরদিন সকালে অর্কিড হচ্ছে তার ওয়েডিং ড্রেসটা দেখছিল। তখন সেখানে হচ্ছে সিয়াংজু আসে এবং এখানে সিয়াংজু অর্কিডকে তার সঙ্গে যেতে বলে। অর্কিড যখন রাজি হয় না, সিয়াংজু তখন জোর করে অর্কিডকে টানতে টানতে নিয়ে যায় হচ্ছে শিল্যান হোলিক্লানের ওই ল্যান্ডে। এখানে গিয়ে সিয়াংজু হচ্ছে অর্কিডকে বলে তুমি কিন্তু অর্কিড ফেইরি না, তোমার আসল আইডেন্টিটি হচ্ছে তুমি গড অফ শিশান। এই কথা শোনার পর অর্কিড বলে মানে? সিয়াংজু বলে যে তোমার ভেতরে যে আসল সুপ্ত শক্তিটা রয়েছে সেটা হচ্ছে গড অফ শিশানের, এর মানে তুমি গড অফ শিশান, আর তুমি কোনোভাবে মুন ট্রাইবে থাকতে পারবে না। অর্কিড বলে যে আমার এখন একটাই পরিচয়, সেটা হচ্ছে আর 2 দিন পরে আমার আর ডংফ্যাং কিংচ্যানের বিয়ে এবং আমি ডংফ্যাং এর ওয়াইফ হতে যাচ্ছি, এটাই আমার সব থেকে বড় আইডেন্টিটি। তখন সিয়াংজু বলে যে না এটা হতে পারে না, তোমার ফেথ আমার সঙ্গে ঠিক করা, তোমার যদি কারোর সঙ্গে বিয়ে হয় সেটা আমি। অর্কিড বলে আমি এটা মানি না। এরপরে সিয়াংজু হচ্ছে বলে তুমি জানো যে তোমার শিলান হোলিক্লানের সঙ্গে কি হয়েছিল? তোমার এই শিলান হোলিক্লানকে নিশ্চিহ্ন কে করে দিয়েছে? সেটা আর কেউ না, ডংফ্যাং কিংচ্যান। তোমার বাবা মাকে ডংফ্যাং কিংচ্যান শেষ করে দিয়েছে, তুমি কি তাকেই বিয়ে করতে চাও? এখানে অর্কিড বলে যে আমি এসব কিছু শুনতে চাই না, কিন্তু
আমার এই ল্যান্ডে আসার পরে বুকের ভেতর একটু কষ্ট হচ্ছে, যে কষ্টটা কিনা এর আগেও আমার হয়েছিল। এবং আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন কিনা অর্কিড জানতে পারে যে ডংফ্যাং এর লাখ লাখ সৈন্যকে হচ্ছে ফেরিল্যান্ডের লোকজনরা মেরে দিয়েছে এবং আরো 1 লাখ সৈন্যকে হচ্ছে এভাবে ফ্রিজ করে রাখা হয়েছে সেই ব্যাটেল ফিল্ডে। এই কথাটা শোনার পর অর্কিডের অনেক বেশি খারাপ লেগেছিল ডংফ্যাং এবং তার মুন ট্রাইবের জন্য। এরপরে হচ্ছে সিয়াংজু বলে যে তুমি কি বুঝতে পারছো না, এটা কখনোই সম্ভব না। এরপরে অর্কিড করে কি হাঁটতে হাঁটতে একটা একটা পাথরের উপর হাত রাখে, তখন হচ্ছে সেই পাওয়ারফুল গডটা অর্কিডকে তার ওখানে নিয়ে যায়। এখানে হচ্ছে এই পাওয়ারফুল গডাসটা অর্কিডকে বলে যে বন্ধু, অনেকদিন পর তোমার সঙ্গে আবার দেখা। এরপরে অর্কিড বুঝতে পারছিল না তার সঙ্গে কি হচ্ছে। সে বলে যে তোমার আসল আইডেন্টিটি কি, আমি তোমাকে বলছি। এই কথা বলে সে তার ভেতর থেকে অর্কিড গাছটাকে বের করে নিয়ে তার আসল আইডেন্টিটি অর্কিডকে দেখিয়ে দেয়। অর্কিডকে সে বলে যে তুমি ডংফ্যাং কিনচানকে বিয়ে করতে চাও, কিন্তু তোমার ফেতে এটা লেখা নেই, তোমার ডেস্টিনি এইটা না, তোমার ডেস্টিনি অন্য। তোমাকে তোমার ডেস্টিনি অনুযায়ী কাজ করতে হবে, আর কোনোভাবেই তোমার এই ফেটটা পরিবর্তন করা সম্ভব না। তখন অর্কিড বলে, কেন? আমি যাকে ভালোবাসি তাকে কেন বিয়ে করতে পারবো না? আমি ডংফ্যাং কিনচানকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তখন এই গডাস বলে যে না, তুমি চাইলেই তাকে এখন বিয়ে করতে পারবে না, তোমার অনেক দায়িত্ব এবং অনেক কাজ রয়েছে। এই গডাসটা বলে যে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। এই কথা বলে সে আবার গায়েব হয়ে যায় এবং আমরা অর্কিডকে দেখতে পাই সে সেই শিলান হোলি ক্ল্যানের সেই ল্যান্ডে আবার ফিরে আসে। এখানে হচ্ছে সিয়াংজু তাকে জিজ্ঞেস করে, গডাস নিশ্চয়ই তোমাকে তোমার আসল রূপ দেখিয়েছে, এবার হয়তো তোমার মনটা পরিবর্তন হবে। অর্কিড বলে যে আমি এসব ক্ষেত্রেতে বিশ্বাস করি না, আমি শুধু জানি যে 2 দিন পরে ডংফ্যাং কিনচেনের সঙ্গে আমার বিয়ে এবং আমি তাকে অনেক বেশি ভালোবাসি। লর্ড সিয়ানজু, আপনি আমার সঙ্গে সঙ্গে আসবেন না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই শান হচ্ছে ডংফ্যাং এর কাছে আসে এবং জানায় যে সিয়াংজু হচ্ছে অর্কিডকে নিয়ে গিয়েছেন। তখন ডংফ্যাং বলে আমি এটা জানি। শান বলে আমাকে ফেরি অর্কিডকে বাঁচাতে যেতে হবে। ডংফ্যাং বলে একটু পরে অর্কিড একাই চলে আসবে। এরপরে আমরা দেখতে পাই সেখানে সুফ্যাং চলে আসে এবং সুফ্যাং বলে তুমি কি তোমার মনটা পরিবর্তন করেছো? ডংফ্যাং তখন কোনো কথাই বলে না। আমরা দেখতে পাই অর্কিড যখন এখানে আসে তখন হচ্ছে সুফ্যাং তার গার্ডদেরকে দিয়ে অর্কিডকে ধরে ফেলে এবং সে অর্কিডকে তার সেই অরবিটাল হলে নিয়ে বন্ধ করে দেয়। অর্কিড বলছিল যে সে ডংফ্যাং এর সঙ্গে দেখা করতে চায়। সুফ্যাং বলে যে ডংফ্যাং আমাকে তোমাকে এখানে আটকে রাখতে বলেছে। এদিকে এখানেই আমরা দেখতে পাই যে অর্কিড তার অরবিটাল হলে বসেছিল, সে বের হতে পারছিল না এবং অনেক বেশি বিদ্যুৎ চমকানোর আওয়াজে হচ্ছে অর্কিড ভয় পাচ্ছিল। তারপরে সে পাশে খাবার দেখতে পায় এবং অর্কিড এখানে দেখতে পায় যে টিপিক্যাল মুন ট্রাইবে যেসব খাবার হয় এগুলো সেই খাবার না। অর্কিড যে খাবারগুলো সবসময় খেয়ে থাকে ডংফ্যাং তার জন্য তৈরি করতে বলে, সেই খাবারগুলো এখানে আসছে। তখন অর্কিড বলে নিশ্চয়ই ডংফ্যাং জানে যে আমি এখানে আছি। কথা বলে সে তখন খাবার ছড়িয়ে দেখে যে খাবারের নিচে কোনো চিঠি আছে নাকি তার জন্য। সে দেখতে পায় কিছুই নেই। সে তখন বলে ডংফ্যাং কিনছেন, তুমি আমাকে এখানে একটা চিঠিও পাঠাতে পারতে, তুমি এখন কি অবস্থায় আছো আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু পরে অর্কিড বাইরের শব্দ পেয়ে যখন যায় তখন দেখে যে সুফ্যাং হচ্ছে তার অরবিটাল হাউসের সকল ফুল গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে, যেগুলো দিয়ে কিনা অর্কিড তার বিয়ের জন্য মুহূর্ত তৈরি করতে চেয়েছিল সেই ফুল গাছগুলো। তখন অর্কিড সুফ্যাং এর উপর রাগ করে এবং এখানে সে বলে যে এগুলো আমি ভাইয়ের অর্ডারেই করছি। এরপরে সুফ্যাং হচ্ছে একটা তরবারি বের করে, যেই তরবারিটাই কিনা সেই পাওয়ারফুল তরবারি ছিল যেটা দিয়ে অর্কিড নিজেকে শেষ করে দিলে সে 1 লাখ সৈন্য ফিরে আসতে পারবে মুন ট্রাইবে। এবং অর্কিডকে দেখিয়ে বলে তুমি কি জানো এটা কি? একথা বলে সে আবার এখান থেকে অর্কিডকে আটকে দিয়ে চলে যায়। আমরা দেখতে পাই একটু পরে জেলি হচ্ছে আসে অর্কিডের কাছে এবং জেলি যখন তার মুখটাকে খুলে তখন অর্কিড বলে যে তুমি এখানে জেলি আমাকে একটু হেল্প করো, তুমি কি জানো ডংফ্যাং কিনচান কোথায়? ডংফ্যাং কিনচানের কথাই কি সবকিছু হচ্ছে নাকি? তখন ডেলি বলে যে আমার তো মনে হয়, কারণ মুন সাহেবের সবাই জানে যে তোমাকে এখানে আটকে রাখা হয়েছে আর এটা ডংফ্যাং জানে না, এটা তো হতেই পারে না, কিন্তু আমিও বুঝতে পারছি না কি হচ্ছে। তখন অর্কিড বলে আমাকে কি একটু হেল্প করবে এখান থেকে যাওয়ার জন্য? জেলি বলে যে হ্যাঁ অবশ্যই। এখান থেকে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে সেই দিন হচ্ছে ইভিল লেডি ডাইলি জেলিকে বলেছিল অর্কিডকে তার সঙ্গে করে নিয়ে আসতে, অর্কিডকে কাজে লাগবে তার। আর এই জন্যই হচ্ছে ট্রিক্স করে জেলি এখানে আসে। আমরা দেখতে পাই জেলি অর্কিডকে বেঁধে তার সঙ্গে করে নিয়ে যাচ্ছিল এবং এখানে নিয়ে যাওয়ার পরে ইভিল লেডি আসার আগে সেখানে হচ্ছে শান চলে আসে এবং শান এসে বলে জেলি তুমি ফেরি অর্কিডকে নিয়ে কোথায় যাচ্ছ? তখন জেলি কোনো কথা বলে না। আর তখন শানের শরীরে যে পয়জনটা ঢুকেছিল সেটার রিয়াকশন দেখা দিতে থাকে, শান সেখানেই পড়ে যায়। আমরা দেখতে পাই ইভিল লেডি ডাইলি যখন আসে তখন অর্কিডকে চাইলে জেলি বলে যে আগে ওকে অ্যান্টিডোট দাও। এরপরে হচ্ছে ইভিল লেডি জেলিকে অ্যান্টিডোটটা দিয়ে দেয় এবং শানকে তখন জেলি এই জিনিসটা খাইয়ে দেয়। আমরা দেখতে পাই জেলি হচ্ছে অর্কিডকে সেই ইভিল লেডির হাতে তুলে দেয়। ইভিল লেডি নিশ্চয়ই অর্কিডকে নিয়ে কোনো কাজ ছিল।
জেলি তাড়াতাড়ি করে শানকে নিয়ে এখান থেকে গায়েব হয়ে যায়। ইভেল লেডি যখন অর্কিডকে ধরে তখন সে দেখতে পায় যে এটা তো একটা ঘাস, এই ঘাসকেই হচ্ছে জেলি অর্কিড সাজিয়ে এখানে নিয়ে আসছে। এবং ইভেল লেডি বলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা। এদিকে আমরা সুফ্যাংকে দেখতে পাই, তার কাছে খবর চলে যায় অর্কিড হচ্ছে এখান থেকে পালিয়ে গিয়েছে। আমরা ডংফ্যাংকে দেখতে পাই, সে হচ্ছে যুদ্ধের প্র্যাকটিস করছিল এবং তার স্বপ্নে আবারও সেই ইভেল গড টাইসু তাকে স্বপ্নের ভেতরে নিয়ে যায় এবং টাইসু এখানে হচ্ছে ডংফ্যাংকে বলে তুমি কোনোভাবেই এই যুদ্ধে বাঁচতে পারবে না, তুমি যদি এই যুদ্ধে জিততে চাও তাহলে আমার সাহায্য তোমাকে নিতে হবে, তুমি তোমার শরীরে আমাকে স্থান দাও এবং আমি যা যা বলি তাই তাই করো, তাহলে তুমি এই যুদ্ধে জিততে পারবে। ডংফ্যাং কিছুতেই এই টাইসুর কথায় রাজি হয় না। এখানে আমরা দেখতে পাই তখন সেখানে হচ্ছে অর্কিড চলে আসে এবং অর্কিড দেখতে পাই যে ডংফ্যাং এর হাতের তরবারিতে হচ্ছে টাইসুর ইভেল শক্তি রয়েছে। এবার অর্কিড ডংফ্যাংকে বলে যে ডংফ্যাং তুমি কি টাইসুর সাহায্য নিতে চাচ্ছ, সাহায্য তুমি নিও না। আর আমরা দেখতে পাই ডংফ্যাং অর্কিডের উপর অনেক বেশি রেগেছিল। ডংফ্যাং অর্কিডের উপর তার তরবারি ধরে। অর্কিড বলে ডংফ্যাং তোমার কি হয়েছে? তখন ডংফ্যাং বলে আমি তোমার সঙ্গে এতদিন নাটক করেছি, আমি তোমাকে একটুও ভালোবাসিনি, যেহেতু সিলান হোলি কার্সের জন্য তুমি আর আমার তোমার আর আমার ইমোশন এক হয়ে গিয়েছিল, এই জন্যই আমি তোমার সঙ্গে বিয়ের অভিনয় করেছি। ডংফ্যাং এখানে অর্কিডকে বলে তুমি কি ভেবেছিলে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি? অর্কিডের অনেক বেশি মন খারাপ হয়ে যায়, কান্না করতে করতে অর্কিড বলে হ্যাঁ আমি জানি তুমি ওকে অনেক বেশি ভালোবাসো, তুমি এরকম কেন করছো ডংফ্যাং? তখন ডংফ্যাং বলে এতদিন আমি তোমার সঙ্গে অভিনয় করছি আর এখন আমি আমার আসল রূপে চলে এসেছি, কারণ আমি এখন বুঝে গিয়েছি যে তুমি ছাড়াও আমার অন্য কোনো রাস্তা আছে আমার লক্ষ্যকে হাসিল করার জন্য। এখানে আমরা দেখতে পাই হচ্ছে অর্কিড কান্না করতে করতে ডংফ্যাংকে বলে আমি জানি তুমি মিথ্যা কথা বলছো, কারণ সুইনটিয়ান থেকে তুমি আমাকে 1000 বার বাঁচিয়েছো। মুন ট্রাইবে আসার পরেও যখন কেউ আমাকে একসেপ্ট করেনি তখন তুমি আমার জন্য সকলের বিপক্ষে চলে গিয়েছিলে। এটা হতেই পারে না যে ডংফ্যাং কিনচ্যান অর্কিডকে ভালোবাসে না। আর ডংফ্যাংকে সে বলে তুমি যদি সত্যি আমাকে না ভালোবাসো তাহলে আমার দিকে তাকিয়ে সেই কথাটা বলো। ডংফ্যাং অর্কিডের দিকে তাকায় না এবং বলে আমি যে তোমাকে ভালোবাসি না সেটা তো আমি বলেই দিলাম। আর এখানেই হচ্ছে 30 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।